হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৌরভ। আজকে আমি কোষ এর গঠন প্রিভিয়াস ইয়ারগুলোতে ভার্সিটি অ্যাডমিশনগুলোতে যে প্রশ্নগুলো আসছে এগুলো খুব বুঝে বুঝে সলভ করবে এবং এটাতে হবে কি একটা অ্যানালাইসিস হবে যে কোন মানে এই চ্যাপ্টার থেকে হিউজ ইনফরমেশন, বাট ভার্সিটিতে যে জায়গাগুলো থেকে বেশি বেশি আসছে ওই জায়গাগুলো আমাদেরকে সলভ করতে হবে। হ্যাঁ, তো আমরা শুরু করি তাইলে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা দেখি। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 সালে আসছে, মানে গত বছর আসছে। কোন বৈশিষ্ট্যটি আদিকোষে অনুপস্থিত? আচ্ছা, অপশন আছে অপেরন, 70S রাইবোজোম, অবাতসাসন, ইন্ট্রন। আমরা একটু লিখি। আদিকোষে জিন প্রকাশের একককে অপেরন বলা হয়। আদিকোষে জিন প্রকাশের জিন আদিকোষে জিন প্রকাশের একক, আদিকোষে জিন প্রকাশের একককে আমরা কি বলবো? অপেরন বলবো। তাহলে অপেরন আদিকোষে আছে। আদিকোষের রাইবোজোম আছে 70S। 70S মানে এটার দুটা সাব ইউনিট আছে, একটা আছে 50S প্লাস 30S আদিকোষ। আর প্রকৃত কোষের রাইবোজোম আছে, প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোম আছে 80S। 80S এর সাব ইউনিট দুইটা, 60S প্লাস 40S। 60S প্লাস 40S। আদিকোষে অবাত শোষণ ঘটে, প্রকৃত কোষে সবাত শোষণ ঘটে, বাট আদিকোষে ইন্ট্রন নাই। উত্তর কি হবে? আদিকোষে ইন্ট্রন নাই। এখন ইন্ট্রন কি জিনিস সেটা জানতে হবে। ইন্ট্রন কি জিনিস? ইন্ট্রন হচ্ছে, আমরা প্রি এমআরএনএ জানি, প্রি এমআরএনএ, প্রি প্রি ওকে, প্রি এমআরএনএ জানি। কি জানি? প্রি এমআরএনএ। না, এখানে লেখা যাবে না, এটাতেই লেখা উচিত ছিল। প্রি প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএ দুইটা অংশ থাকে, একটা আছে কোডিং অংশ, একটা আছে কোডিং অংশ, একটা আছে কোডিং অংশ, আর একটা আছে নন কোডিং অংশ। আর একটা কি অংশ? নন কোডিং অংশ। এই নন কোডিং অংশকে বলা হয় ইন্ট্রন। নন কোডিং অংশকে আমরা কি বলবো? ইন্ট্রন। এন এন দিয়ে মনে রাখবেন, দেখুন নন, ইন্ট্রনে দুইটা ন। আর কোডিং অংশকে বলা হয় এক্সন। কোডিং অংশকে আমরা কি বলবো? এক্সন। এই ইন্ট্রনকে আমরা কেটে ফেলি, যে প্রসেসে কেটে ফেলি সেই প্রসেসটার নাম হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং। যে প্রসেসে কেটে ফেলি সেই প্রসেসটার নাম কি? স্প্লাইসিং। ওকে, পরের প্রশ্ন চলে যায়। কোনটি দেহকোষ নয়? এখান থেকে লিখি, কোনটি দেহকোষ নয়? তার আগে ওটা একটু করে আসি। এটার উত্তর হবে এটা, ইন্ট্রন। ওকে, কোনটি দেহকোষ নয়? কোনটি দেহকোষ নয়? ওকে, আচ্ছা আচ্ছা, আমরা দেহকোষ দেহ গঠনে কাজ করে। দেহকোষ কি করে? দেহকোষ হচ্ছে দেহ গঠন করে। দেহকোষ হচ্ছে দেহ গঠন করে। আর জনন কোষ হচ্ছে জননে অংশ নেয়। জনন কোষ কি করে? জননে অংশ নেয়। জননে অংশ নেয়। জনন কোষ, দেহকোষ সাধারণত ডিপ্লয়েড হয়, জনন কোষ সাধারণত কি হয়? হ্যাপ্লয়েড। আচ্ছা, জনন কোষের উদাহরণ হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু। জনন কোষের উদাহরণ কি? শুক্রাণু, ডিম্বাণু। জনন কোষের উদাহরণ হচ্ছে শুক্রাণু,
ডিম্বাণু। তাইলে আমরা বুঝেই যাচ্ছি দেহকোষ শুক্রাণু তো আর দেহকোষ হবে না। তবে এখান থেকে কিছু বেসিক কথা আছে, এগুলো একটু জানতে হবে। যেমন জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ এটা কিন্তু জনন কোষ না, জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড। এই জনন মাতৃকোষে মিওসিস হয়, জনন মাতৃকোষে কি হয়, মিওসিস হয়। জনন মাতৃকোষে মিওসিস হয়ে জনন কোষ তৈরি হয়, জনন মাতৃকোষে মিওসিস হয়ে কি হয়, জনন কোষ হয়। জনন কোষ আছে হ্যাপ্লয়েড, জনন কোষটা কি, হ্যাপ্লয়েড। ওকে, জীবের গঠনগত কার্যগত একক কোনটা? জীবের গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। জীবের গঠনগত কার্যগত একক কোনটা? কোষ। জীবের গঠনগত কার্যগত একক কোনটা? কোষ। নিউরন হচ্ছে মস্তিষ্কের গঠনগত একক, মস্তিষ্কের গঠনগত কার্যগত একক কোনটা? নিউরন। ঠিক আছে, ক্রোমোজোম সম্পর্কে আমরা পরবর্তীতে পড়ব। টিস্যু, টিস্যু হচ্ছে অনেকগুলো একগুচ্ছ কোষ যখন এক উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কার্য সম্পাদন করে তখন থেকে আমরা কি বলি? টিস্যু বলি। তখন থেকে আমরা কি বলি? টিস্যু বলি। ওকে, আমরা আজকে মূলত নিউক্লিয়াসের আগ পর্যন্ত পড়ব, নিউক্লিয়াসের আগ পর্যন্ত পড়ব। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কি? ল্যাটিন। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কি? ল্যাটিন। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু জিনিস জেনে যাই যে দ্বিপদ নামকরণের জনককে। যদি এটা প্রাণী বিজ্ঞানের দ্বিপদ নামকরণ করেন কে? সর্বপ্রথম ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ করেন কে সর্বপ্রথম? ক্যারোলাস, ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ করেন সর্বপ্রথম কে? ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, এটা একটু জানতে হবে। তার একটা বিখ্যাত বই আছে সিস্টেমা নেচার, সিস্টেমা নেচার। আর ইনকোয়ারি ইনটু দ্য প্ল্যান্টস, ইনকোয়ারি ইনটু দ্য প্ল্যান্টস এই বইটা লিখে আসছে থিওফ্রাস্টাস। ইনকোয়ারি ইনটু দ্য প্ল্যান্টস এই বইটাকে লিখছে থিওফ্রাস্টাস। এই থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। থিওফ্রাস্টাসকে কিসের জনক বলা হয়? উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? এটা হচ্ছে নার্ভ সেল। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? নার্ভ সেল। এর দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার, 1.37 মিটার। মানবদেহের দীর্ঘতম কোষ আছে নার্ভ সেল, এর দৈর্ঘ্য কত? 1.37 মিটার। কোষের জীবের গঠনগত মৌলিক একক এটা বলছে জ্যান ব্রাসেট। কে বলছে? জ্যান ব্রাসেট বলছে কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক, এটা কে বলছে? জন ব্রাসেট। আচ্ছা, রবার্টিস বলছে গঠনগত ও কার্যগত একক। কোষ কি একক? গঠনগত ও কার্যগত একক। গঠনগত ও কার্যগত একক। গঠনগত ও কার্যগত একক বললে কি হবে? রবার্টিস। রবার্টিস গঠনগত ও কার্যগত একক বললে কি হবে? রবার্টিস হবে। আচ্ছা, কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যা বা সাইটোলজি এর জনক হচ্ছে রবার্ট হুক। এর জনককে? রবার্ট হুক। কোষবিদ্যা বা সাইটোলজির জনককে? রবার্ট হুক। কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক, আধুনিক কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন। আধুনিক কোষবিদ্যার জনককে? আধুনিক কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন। আধুনিক কোষবিদ্যার জনককে? কার্ল পি সোয়ানসন। আধুনিক কোষবিদ্যার জনক। ও তাহলে এটার উত্তর কি হবে? কোষবিদ্যার জনককে? রবার্ট হুক। আদিকোষের ডিএনএ আকার, তার মানে আমাদেরকে আদিকোষ এবং প্রকৃত কোষের যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা খুব সুন্দর করে জানতে হবে। আদিকোষের ডিএনএর আকার হচ্ছে বৃত্তাকার এবং এই ডিএনএতে কোনো
হিস্টোন প্রোটিন থাকে না, মানে ক্রোমোজোমে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে আদিকোষের ডিএনএ আকার বৃত্তাকার, কোনো হিস্টোন প্রোটিন থাকে না। আর কি জানতে হবে এখান থেকে, আদিকোষে ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে বলা হয় নিউক্লিয়েড। কি বলা হয়? নিউক্লিয়েড। আর প্রকৃত কোষের ক্ষেত্রে ডিএনএ আকার সূত্রাকার। প্রকৃত কোষের ক্ষেত্রে ডিএনএ আকার কেমন হবে? সূত্রাকার হবে। আচ্ছা, কোষ নামকরণ করে কে? কোষ নামকরণ করে রবার্ট হুক। আচ্ছা, লিওন হুক, এটা একটু জানতে হবে। লিওন হুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। লিওন হুক কি করে? সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। লিওন হুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। লিওন হুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। আচ্ছা, প্রোক্যারিওটিক। আমরা একটু আদিকোষ, আচ্ছা এটা আমরা যদি বই থেকেই দেখি এটাই মনে হয় আরো ভালো হয়। দেখি, এখানে তো পাবো না মনে হয়। আচ্ছা আচ্ছা, এখানেই লিখি। এখানেই লিখি প্রোক্যারিওট, এটা হচ্ছে আমার আদিকোষ। প্রোক্যারিওটটা কি? আদিকোষ। আর ইউক্যারিওট হচ্ছে প্রকৃত কোষ। এই আদিকোষ আর প্রকৃত কোষের যে পার্থক্য, এটা সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে বইয়ে। হ্যাঁ, এখন আদিকোষ, আদিকোষের উদাহরণ। আচ্ছা, আমাদের বইয়ে কি কি আছে একটু সিরিয়ালি একটু লিখি। ভাইরাস, এই ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাসটা কি? অকোষীয়। ভাইরাস অকোষীয়। ব্যাকটেরিয়া আদিকোষী। ভাইরাস অকোষীয়, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। ভাইরাস অকোষীয়, ব্যাকটেরিয়া আদিকোষী। এবার শৈবাল ছত্রাক। শৈবাল ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজি, নগ্নবীজি, আবৃতবীজি। নগ্নবীজি, আবৃতবীজি, এরা সব প্রকৃতকোষী। এরা সব কি? প্রকৃতকোষী। এরা সব প্রকৃতকোষী। তাহলে দেখো, মস, ফার্ন এরা তো হবেই না। ভাইরাস অকোষীয়, তাহলে এটাও হবে না। ব্যাকটেরিয়া, শৈবাল, শৈবাল প্রকৃতকোষী, তাহলে এটাও হবে না। হ্যাঁ, তাহলে আদিকোষী কোনটা? অবশ্যই ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। স্পেসিস প্লান্টারাম, এই বইয়ের রচয়িতাকে ক্যারোলাস লিনিয়াস। আর একটা বই বলছিলাম সিস্টেমা নেচার। সিস্টেমা নেচার। আচ্ছা, এবার আমাদের কোষ প্রাচীর সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, কি সম্পর্কে জানতে হবে? কোষ প্রাচীর। তাহলে আমরা কোষ প্রাচীর সম্পর্কে একটু দেখে আসি। এটা পুরোটাই করে দিই। কোষ প্রাচীর সম্পর্কে একটু দেখে আসি। কোন পেন দেখায়? আচ্ছা, এটা দেখায়। কোষ প্রাচীর, হ্যাঁ, এটা হচ্ছে মধ্যপর্দা। এটা কি পর্দা? মধ্যপর্দা। এরপরে এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। এটা কি প্রাচীর? এটা হচ্ছে তোমার প্রাইমারি প্রাচীর। এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর।
এরপর আমরা আরেকটা কালার নিই, এটা হলুদ দিয়ে নিলাম। 1 2 3, 1 2 3, 1 2 3। আচ্ছা, তাইলে প্রথমে যেটা লিখলাম অন্য কালার দিয়ে লেখা যায় না, হলুদ কালি দিয়েই লিখবো, সাদা কালি দিয়ে লিখি। আর এটা হচ্ছে মধ্য পর্দা, এটা আমাদের কি পর্দা? মধ্য পর্দা। এই মধ্য পর্দা তৈরি আছে ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন। মধ্য পর্দা কি দিয়ে তৈরি? ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন দিয়ে তৈরি। ঠিক আছে, সাইটোপ্লাজম থেকে আসতেছে ফ্রাগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে এসে পেকটিন, মিলে তৈরি হয় মধ্য পর্দা। এবং এটা এই মধ্য পর্দা তৈরি হয় টেলোফেজ পর্যায়ের শেষে, কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ের শেষ দিকে। হ্যাঁ, তাহলে এটা আমরা জানলাম। এরপরে মধ্য পর্দার পরে, এটা মধ্য পর্দা হচ্ছে প্রথম স্তর। হ্যাঁ, তারপরের স্তর হচ্ছে, দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীর, এই প্রাইমারি প্রাচীর আছে এক স্তর বিশিষ্ট। প্রাইমারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? প্রাইমারি প্রাচীর আছে এক স্তর বিশিষ্ট। এবং এটা তৈরি কি কি দিয়ে? সেলুলোজ, হেভি সেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। C+H+G সেলুলোজ। প্রাইমারি প্রাচীর আছে সেলুলোজ, হেভি সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। এবং এর পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। এর পুরুত্ব কত? 1 থেকে 3 মাইক্রোমিটার। এরপরে আমাদের এই যে এতটুকু তৃতীয় স্তর, এবং এটা 3টা স্তর দিয়ে তৈরি, একটা একটা একটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। এটা কি প্রাচীর? সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় সেলুলোজ প্লাস লিগনিন দিয়ে, C+L। এবং এর পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। 5 থেকে 10 মাইক্রোমিটার। এখন এক জায়গায় আছে শুধুমাত্র মধ্য পর্দা আছে, কোনো প্রাইমারি প্রাচীর নাই, কোনো সেকেন্ডারি প্রাচীর নাই। কোষ প্রাচীরের সব থেকে পাতলা স্তর, কোষ প্রাচীরের সব থেকে পাতলা স্তর, যেখানে শুধুমাত্র মধ্য পর্দা থাকে, কোনো প্রাইমারি প্রাচীরও নাই, সেকেন্ডারি প্রাচীরও নাই, সেই জায়গাটাকে বলা হয় কূপ এলাকা। এই এলাকাটার নাম কি? কূপ এলাকা। কূপ এলাকা, ইংলিশে বলা হয় পিট এরিয়া। পিট এরিয়া। এই কূপ এলাকার যে মধ্যপর্দা, এই কূপ এলাকার মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। কূপ এলাকার মধ্যপর্দাকে কি বলা হয়? পিট মেমব্রেন। আর দুইটা কূপ মুখোমুখি আছে, দুইটা কূপ, কয়টা কূপ? দুইটা কূপ মুখোমুখি আছে, তাহলে এটাকে বলা হয় পিট পেয়ার। পেয়ার মানে কি? জোড়া। দুইটা কূপ মুখোমুখি থাকলে তাকে আমরা বলবো পিট পেয়ার। এবং এই যে পিট কূপ এলাকা, কূপ এলাকা, এখানে দুইটা কোষের মধ্যে সাইটোপ্লাজমিক সংযোজন স্থাপন হয়। সাইটোপ্লাজমিক সংযোজন স্থান হয় দুইটা কোষের মধ্যে, কারণ এটা সব থেকে পাতলা এলাকা। এই জন্য এদের মধ্যে কি মানে আদান প্রদানের সহজ হবে। এই জন্য এই সাইটোপ্লাজমিক সংযোজন স্থাপনকে বলা হয় প্লাজমা ডেসমাটা। প্লাজমা ডেসমাটা। সাইটোপ্লাজমিক সংযোজন স্থাপনকে আমরা কি বলবো? প্লাজমা ডেসমাটা। ওকে, এখন আমরা কোষ প্রাচীরের রাসায়নিক গঠন সম্পর্কে একটু জানি। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। মূল উপাদান কি? সেলুলোজ। এই সেলুলোজ থাকে 40%। সেলুলোজ কত পার্সেন্ট? 40%। তারপরে হচ্ছে হেভি সেলুলোজ। হেভি মানে কি? অর্ধেক। তাহলে সেলুলোজের অর্ধেক কত পার্সেন্ট? 20%। সেলুলোজ, হেভি সেলুলোজ। এরপরে আমরা পড়ব হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে 10%। গ্লাইকোপ্রোটিন কত পার্সেন্ট? গ্লাইকোপ্রোটিন 10%। পেকটিন 30%। পেকটিন কত পার্সেন্ট? 30%। ওকে, আর কি জানতে হবে?
ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্রোটিন নির্মিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে তৈরি। লিপিড প্রোটিন পলিমার। ওকে, এরপরে আর একটা টপিকস পড়াই আমরা, সেটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। হ্যাঁ, প্রথমে সেলুলোজ অণু আমরা একটু সিরিয়ালি লিখে ফেলি। সেলুলোজ অণু, তারপরে সেলুলোজ চেইন, সেলুলোজ অণু, সেলুলোজ চেইন, তারপরে ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি, তারপরে মাইক্রোফাইব্রিল, তারপরে ম্যাক্রোফাইব্রিল। হ্যাঁ, এখন আমরা পড়ব 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে হয় সেলুলোজ চেইন। 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে কি হয়? সেলুলোজ চেইন। এবার 1000কে 10 দিয়ে ভাগ দিই, তাহলে 100 সেলুলোজ চেইন মিলে হয় ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। খুব গুরুত্বপূর্ণ। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, ক্ষুদ্রতম গাঠনিক একক, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয় মাইসেলিকে, ক্রিস্টালাইন মাইসেলিকে। এবার আমরা আবার ভাগ দিব, 100কে 5 দিয়ে ভাগ দিলে কত থাকে? 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে হয় মাইক্রোফাইব্রিল। কি হবে? মাইক্রোফাইব্রিল। আর 250 মাইক্রোফাইব্রিল মিলে হয় ম্যাক্রোফাইব্রিল। 250 মাইক্রোফাইব্রিল মিলে কি হয়? ম্যাক্রোফাইব্রিল। তাহলে প্লাজমাটা কি হবে? এটা হবে আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। ওকে, কোনটি কোষের বর্জ্য পদার্থ? তাহলে এই টপিকসটা আমাদেরকে একটু জানতে হবে। কোনটি কোষের, আমরা একটা উদ্ভিদ কোষকে 2 ভাগে ভাগ করি। জড়বস্তু, আর একটা হচ্ছে সজীব বস্তু, বা এটাকে আমরা বলতে পারি প্রোটোপ্লাজম। জড়বস্তু আবার 2 প্রকার। জড়বস্তু কয় প্রকার? 2 প্রকার। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। আর একটা হচ্ছে নির্জীব উপাদান। এর মধ্যে আছে সঞ্চয়ী উপাদান। কি উপাদান? সঞ্চয়ী উপাদান। সঞ্চয়ী উপাদান আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কাপল দিয়ে মনে রাখতে পারি। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কাপল। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এরপর আছে কোষের নিঃসৃত উপাদান। কোষ নিঃসৃত উপাদান আছে
পিগমেন্ট, এনজাইম, নেকটার, হরমোন। পিগমেন্ট, এনজাইম, পিগমেন্ট, এনজাইম, নেকটার, হরমোন। হিসপেন বা হারপেন দিয়ে মনে রাখা যেতে পারে। হিসপেন, হিসপেন, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। এ বাদে বাকি যা আছে সব বর্জ্য উপাদান। বর্জ্য উপাদান আমাদের না পড়লে হয়। ল্যাটেক্স, আঠা, গদ, রেজিন, ট্যানিন, হ্যাঁ এগুলা। আর সজীব বস্তু, সজীব বস্তু বা প্রোটোপ্লাজমে তিনটা জিনিস আছে। নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, আরেকটা আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। সাইটোপ্লাজমের আবার দুইটা জিনিস আছে, ঝিল্লিবদ্ধ আর একটা ঝিল্লিবিহীন। ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণু আছে। সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? কোষীয় অঙ্গাণু আছে। সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? কোষীয় অঙ্গাণু। আর মাতৃকা আছে, কোষীয় অঙ্গাণু। আর আছে সাইটোপ্লাজমে মাতৃকা। সাইটোপ্লাজমে মাতৃকাকে বলা হয় সাইটোসল। কি বলা হয়? সাইটোসল। কোষীয় অঙ্গাণুর মধ্যে ঝিল্লিবদ্ধ আছে আর একটা আছে ঝিল্লিবিহীন। আমরা যে কোনো এক সাইড পড়তে পারি, আমরা যে কোনো এক সাইড পড়তে পারি, আমরা ঝিল্লিবিহীনটা পড়ি। ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। এই ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু থাকে আদিকোষে। আদিকোষে কিন্তু কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। এক সাইড পড়লেই হবে অঙ্গাণু। কি কি আছে? প্রোটিওজোম, প্রোটিওজোম, তারপরে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল আর রাইবোজোম। সেন্ট্রিওল আর একটা হচ্ছে রাইবোজোম। প্রথম মামাই সেরা, বা সেরা মামাই প্রথম, এক সাইড পড়লেই হয়। প্রথম মামাই সেরা। ওকে, তাইলে কোষ কোনটি কোষের বর্জ্য পদার্থ? সবগুলাই হয়। উদয় তেল, ট্যানিন, ল্যাটেক্স। ওকে, একটি সম্পূর্ণ উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কয়টা স্তর রয়েছে? তিনটা। মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এগুলো তো পড়ানো হয়ে গেছে। এখন দেখেন অনেক প্রশ্নই আমরা পারবো। দুইটা পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মধ্যে কি ধরনের সংযোগ স্থাপিত হয়? সাইটোপ্লাজমিক, পড়ানো হয়েছে। প্লাজমা ডেজমাটা, প্লাজমা ডেজমাটা, প্লাজমা ডেজমাটা। এবার আসি কোষঝিল্লির কিছু মডেল আছে। হ্যাঁ, কোষঝিল্লির মডেল আছে। একটা আছে স্যান্ডউইচ মডেল আছে। কি মডেল আছে? স্যান্ডউইচ মডেল। এই স্যান্ডউইচ মডেল দেয় হচ্ছে ড্যানিয়েল ডেভসন। স্যান্ডউইচ মডেল কে দেয়? ড্যানিয়েল ডেভসন। স্যান্ডউইচ মডেল দেয় ড্যানিয়েল ডেভসন। মডেলটা কি রকম? মডেলটা হচ্ছে প্রথমে থাকে তোমার প্রোটিন। এই লেয়ারটার নাম কি? এই লেয়ার, আচ্ছা আমি আগে ছবিটা আঁকাই তারপরে দেখি ই করবানি। প্রোটিন, প্রোটিন লেয়ার, উপরে প্রোটিন লেয়ার। অন্য একটা কালার নিতে পারলে ভালো হয়, দেখি অন্য একটা কালার নিই। হ্যাঁ, সাদা কালার আছে, সাদা কালার দেখি হবে। হ্যাঁ,
তোমার এটা হচ্ছে প্রোটিন লেয়ার, এটা কি লেয়ার? প্রোটিন, উপরে প্রোটিন নিচেও প্রোটিন, উপরে প্রোটিন নিচেও প্রোটিন, মাঝখানে এটা হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিড, এটা হচ্ছে দ্বিস্তরী। এটা কি মডেল? এটাকে আমরা বলতেছি দ্বিস্তর মডেল বলতেছি, দ্বিস্তর বিশিষ্ট মডেল। কারণ শুধু প্রোটিন, উপরে নিচে প্রোটিন, মাঝখানে ফসফোলিপিড, উপরে নিচে প্রোটিন, মাঝখানে ফসফোলিপিড, উপরে নিচে প্রোটিন, মাঝখানে ফসফোলিপিড। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় ৭৫ ভাগ লিপিড। আচ্ছা, তাহলে আমাদের কোষ ঝিল্লির রাসায়নিক গঠনটা খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, কোষ ঝিল্লির মধ্যে মূলত কি কি থাকে? প্রোটিন থাকে আর লিপিড থাকে। হ্যাঁ, লিপিডের মধ্যে শুষ্ক ওজনের কত ভাগ? ৭৫ ভাগ। লিপিডের মধ্যে যেটা থাকে, সেটা হচ্ছে ফসফোলিপিড থাকে। লিপিডের মধ্যে কি থাকে? ফসফোলিপিড। কোষ ঝিল্লিতে 5 ধরনের ফসফোলিপিড পাওয়া গেছে। কয় ধরনের ফসফোলিপিড পাওয়া গেছে? 5 ধরনের। এর মধ্যে 4টা জটিল, একটা সরল। সরলটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। সরল ফসফোলিপিডের নাম কি? ফসফোটাইডিক অ্যাসিড। সরল ফসফোলিপিডটার নাম কি? ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড। আর জটিলের মধ্যে লেসিথিন প্রধান। জটিলের মধ্যে কোনটা প্রধান? লেসিথিন প্রধান। জটিলের মধ্যে লেসিথিন প্রধান। এটাও পড়ানো হয়েছে। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি পড়াইছে। প্লাজমা মেমব্রেনের বহুল গ্রহণযোগ্য ফ্লুইড মোজাইক মডেল কে দেয়? সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার অ্যান্ড নিকলসন দেয়। ড্যানিয়েল ডেপসন দেয় হচ্ছে, একটু আগে পড়ালাম না, স্যান্ডউইচ মডেল দেয়, স্যান্ডউইচ মডেল। আর ওয়াটসন ও ক্রিক এটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল দেয়। ওয়াটসন ও ক্রিক কি মডেল দেয়? ডিএনএ ডাবল হেলিক্স মডেল দেয়। পাশাপাশি অবস্থিত কোষসমূহ নিম্নের কোনটির মাধ্যমে সংযোগ স্থাপন করে? অলরেডি আমরা পড়ছি, প্লাজমা ডেজমাটা, প্লাজমা ডেজমাটা, প্লাজমা ডেজমাটা। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটা? কোষ প্রাচীর। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে থাকে না। কোন কোষ বিজ্ঞানী সাইটোসল সর্বপ্রথম ব্যবহার করেন? সাইটোসলের লাস্টে এল আছে, এল দিয়ে ল্যাডি মনে রাখবেন। সাইটোসল আছে, ল্যাডি। কোষ ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নাম দেয় ফ্লাওয়ার, প্লাজমা লেমা নাম দেয়। এই যে ফ্লাওয়ারে পিএল আছে না, পিএল, পি দিয়ে প্লাজমা আর এল দিয়ে লেমা, তাহলে কোষ ঝিল্লিকে প্লাজমা লেমা নাম দেয় কে? ফ্লাওয়ার। কার্লফিশ সনসন এটা কি? আধুনিক কোষ বিজ্ঞানের জনক, আধুনিক কোষবিদ্যার জনক, আধুনিক কোষবিদ্যার জনক। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে দুইটা জিনিস, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট। তাহলে এখানে যেহেতু মাইক্রোটিউবুল আছে, আমরা এটাই দেখাবো। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটা? মাইক্রোটিউবুল আর মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট। ক্যারোটিন, ক্যারোটিনের বর্ণ হচ্ছে কমলা লাল, ক্যারোটিনের কালার কি? কমলা লাল। জ্যান্থো, জ্যান্থো হচ্ছে হলুদ, জ্যান্থো কি হবে? হলুদ। ক্লোরোপ্লাস হচ্ছে সবুজ, ক্লোরোপ্লাস সবুজ। ফিওপ্লাস্ট এটা হচ্ছে বাদামি, ফিওপ্লাস্ট কি হবে? বাদামি। তার এর উত্তর কি হবে? হলুদ। তাহলে কি জ্যান্থোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গলগি বডিকে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে? গলগি বডিকে। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে কাকে? গলগি বডিকে। হ্যাঁ, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, কোষের শক্তিগড় বলা হয়। হ্যাঁ, কোষের। আর লাইসোজোমের কাজ কি? ফ্যাগোসাইটোসিস করে, অটোফ্যাগি করে, অটোলাইসিস করে। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে দেখব। উদ্ভিদ কোষের রান্নাঘর, উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। মাইটোকন্ড্রিয়া থেকে তো আমরা বললামই,
মাত্রই, যে কোষের পাওয়ার হাউস বলা হয়। কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয়। প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু নিউক্লিয়াস। প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? নিউক্লিয়াস। এইখানে একটা কনফিউজিং জায়গা আছে যে সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু কোনটা? সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু, সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু এটা হবে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয় কোনটি? কোষ প্রাচীর ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। প্রোটিন আর ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হয়। এটা হবে ক্লোরোপ্লাস্টের ল্যামেলি তৈরি হয়। লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। কি তৈরি হয়? ক্লোরোপ্লাস্টের ল্যামেলি। কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়? রাইবোজোম। কারণ রাইবোজোম আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। আদি কোষের রাইবোজোম 70S, প্রকৃত কোষের রাইবোজোম 80S। এই জন্য রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোজোমকে কি বলা হয়? সর্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোজোমকে কি বলা হয়? সর্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটার নাম কি? মাত্র আমরা পড়ছি, ক্লোরোপ্লাস্ট। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটার নাম কি? সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? আমরা জানি বেশিরভাগ যে পর্দা বা ঝিল্লি এটা ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি দিয়ে তৈরি হয়? ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। একটু ঝামেলা আছে, যেমন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন দিয়ে তৈরি। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কি দিয়ে তৈরি? মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন দিয়ে তৈরি। লিপোপ্রোটিন দিয়ে তৈরি। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন দিয়ে তৈরি। আর ক্লোরোপ্লাস্টের ঝিল্লি আছে গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। ক্লোরোপ্লাস্টের ঝিল্লি কি দিয়ে তৈরি? গ্লাইকোসিল গ্লিসারাইড। গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। ক্লোরোপ্লাস্টের ঝিল্লি কি দিয়ে তৈরি? গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। আদি কোষের রাইবোজোম কত S? এটা আমরা অলরেডি পারি, 70S। এটাকে আমরা ভাগ, এর সাব ইউনিট দুইটা, 50S 30S। আর 80S প্রকৃত কোষের ক্ষেত্রে এর সাব ইউনিট দুইটা, 60S প্লাস 40S। আচ্ছা, রাইবোজোমের আমরা একটু রাইবোজোম সম্পর্কে একটু পড়াশোনা করে আসি, কারণ অনেকবার আসতেছে তো। রাইবোজোম এই রাইবোজোম রাসায়নিকভাবে দুইটা জিনিস দিয়ে তৈরি। রাইবোজোম রাসায়নিকভাবে দুইটা জিনিস দিয়ে তৈরি, প্রোটিন আর আরএনএ। এবং এদের অনুপাত 1:1। এই রাইবোজোমে প্রোটিন আর আরএনএর অনুপাত কত? 1:1। রাইবোজোমে প্রোটিন আর আরএনএর অনুপাত কত? 1:1। এখন আদি কোষে প্রোটিন আর আরএনএ একরকম, আর প্রকৃত কোষের প্রোটিন আর আরএনএ আর এক রকম। যেমন প্রকৃত কোষে 80 ধরনের প্রোটিন থাকে। প্রকৃত কোষে কত ধরনের প্রোটিন থাকে? 80 ধরনের। আদি কোষে 52 ধরনের প্রোটিন থাকে। প্রকৃত কোষের আরআরএনএতে 28S আরএনএ থাকে। 28 8 আছে, 18 8 আছে, 5.8 8 আছে। 5 দুই জায়গাতেই কমন। 5 দুই জায়গাতেই কমন। ওকে, 5 দুই জায়গাতেই কমন। কোনটিকে সুইসাইডাল স্কট বলা হয়? লাইসোজোমকে। কোনটিকে সুইসাইডাল স্কট বলে? লাইসোজোম। এই লাইসোজোমের কাজগুলো পড়তে হবে। ফ্যাগোসাইটোসিস ঘটায়। লাইসোজোম কি করে? ফ্যাগোসাইটোসিস ঘটায়। তারপরে অটোলাইসিস মানে ও নিজেও নষ্ট হয়ে যায়। তারপরে অটোফ্যাগি
অটোলাইসিস, অটোফ্যাগি, হ্যাঁ, এবং সুইসাইডাল স্কোয়াড বলা হচ্ছে। রাইবোজোম আছে প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোমটা কি প্রোটিন ফ্যাক্টরি। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায়, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায়, তার মানে এর মধ্যে রাইবোজোম আছে। রাইবোজোমে আমরা জানি প্রোটিন আর আরএনএ আছে, আর আরএনএ, তাহলে এর প্রোটিন আর আরএনএ 50% করে থাকে, 50%, 50%, তাহলে কত হবে এটা 50%। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গলগি বডিকে। তাহলে গলগি বডির অপর নামগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি কিন্তু রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি কি রাইবোজোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, হ্যাঁ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তারপর ইডিওজোম, ইডিওজোম, ডিকটাইজোম, ইডিওজোম, ডিকটাইজোম, লাইপোকন্ড্রিয়া বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ইডিওজোম, ডিকটাইজোম, লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া বলা হয়, লাইপোকন্ড্রিয়া বলা হয়। কোষে 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 পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কে? সাইটোপ্লাজম। কে বজায় রাখে? সাইটোপ্লাজম। কোষের অম্লত্ব, ক্ষারত্ব, এটাও সাইটোপ্লাজম। ওই পিএইচ এর সাথে তো মিল আছে। কোষ গহ্বরের সাথে কনফিউজিং লাগতে পারে, কিন্তু কোষ গহ্বর তো এখানে অপশনেই নাই। উদ্ভিদ কোষের কোন অঙ্গাণু বর্ণকণিকার উপস্থিতিতে পাতার কালার কি হচ্ছে? সবুজ। ক্লোরোপ্লাস্ট সবুজ বাদে অন্য বর্ণকণিকা, তাহলে এটা হচ্ছে না। ক্লোরোফিলের জন্য সবুজ হয়, তাহলে এটা হবে না। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, ওই যে লিউকো কি বর্ণহীন, তাহলে এটাও হবে না। জ্যান্থোফিল এটা হচ্ছে হলুদ কালার, ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল সবুজ বর্ণের, এটা হবে। ক্যারোটিন কমলা বর্ণের, ক্যারোটিন কি কালার? কমলা কালার, তাইলে তো এটা হচ্ছে না, হ্যাঁ, ক্যারোটিন কমলা কালার। উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? একটু আগেই পড়াইছি, গলগি বডি। উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? গলগি বডি। ওকে, এরপর হ্যাঁ, ফুলের পাপড়ি বেগুনি হয় কোনটির প্রভাবে? ফুলের পাপড়ি বেগুনি হয় নিউট্রাল পিএইচ এর প্রভাবে। কিসের প্রভাবে? নিউট্রাল পিএইচ। অ্যাসিডিক পিএইচ হলে ফুলের পাপড়ির কালার হবে লাল। ফুলের পাপড়ির কালার হবে কি হবে? লাল। ক্ষারীয় হলে পাপড়ির কালার হবে ক্ষারীয়, তাইলে আসছে নীল বর্ণ। ক্ষারীয়ের ক্ষেত্রে কি কালার হবে? নীল বর্ণ। আর জ্যান্থোফিলের ক্ষেত্রে কি কালার হবে? হলুদ বর্ণ। জ্যান্থোফিলের ক্ষেত্রে কি হবে? হলুদ বর্ণ। ওকে, তাহলে বেগুনি হয় নিউট্রাল পিএইচ এর জন্য। এটিপি সিনথেসিস কোষের কোথায় থাকে? এটা থাকে মাইটোকন্ড্রিয়াতে। এটিপি সিনথেসিস কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে, হ্যাঁ, কারণ কোষ শক্তি উৎপন্ন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। অক্সিজম, অক্সিজম কোন অঙ্গাণুর অংশ? অক্সিজম থাকে মাইটোকন্ড্রিয়াতে। অক্সিজম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠনগুলো খুব ভালো করে জানতে হবে আর কি। কোষের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণ অংশ নেয়? রাইবোজোম, রাইবোজোম। এখান থেকে এই অক্সিজম কোথায় থাকে? আমরা অলরেডি পড়ছি, মাইটোকন্ড্রিয়াতে থাকে। পারঅক্সিজম, পারঅক্সিজমে ক্যাটালেজ নামক এনজাইম থাকে। পারঅক্সিজমে কি এনজাইম থাকে? ক্যাটালেজ এনজাইম থাকে। এই ক্যাটালেজ এনজাইম চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কার করে। আর এই ক্যাটালেজ এনজাইম জৈব পারঅক্সাইডকে ভেঙে পানি আর অক্সিজেনে রূপান্তর করে। কিসে রূপান্তর করে? পানি আর অক্সিজেন। ক্যাটালেজ এনজাইম জৈব পারঅক্সাইডকে ভেঙে, এই জৈব পারঅক্সাইড বিষ তুল্য, এটাকে ভেঙে ফেলে। এটা ভালো কাজ করে, হ্যাঁ। আর লাইসোজোমের কাজ তো একটু আগে পড়ে আসছি আমরা। কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? আমার মনে হয় না পড়ানোর দরকার আছে, এটা আমরা জানি। রাইবোজোম। রাইবোজোমে 3টা ধাতব আয়ন থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। আয়রনটা থাকে না, আয়রনটা থাকে না। হাসান স্যারের বইয়ে আছে এটা।
যে কোষীয় অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে থাকে, হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে থাকে হচ্ছে লাইসোজোম। হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে হাইড্রোলাইসিস করবে, কি করবে? হাইড্রোলাইসিস করবে বা পরিপাক করবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই লাইসোজোম হবে। লাইসিস, লাইসোজোম লাইসিস থেকে আসছে। কি থেকে আসছে? লাইসিস, লাইসিস ঘটায় এরা। কোষীয় মাইক্রোটিউবুলের ব্যাস কত? 10 থেকে 20 মিলি মাইক্রন। 10 থেকে 20 মিলি মাইক্রন। 10 থেকে 20 মিলি মাইক্রন। জীবদেহের অকেজ কোষসমূহ ধ্বংস করে কে? লাইসোজোম। কে ধ্বংস করে? লাইসোজোম। ইডিওজোম আছে গলগি বডির অপর নাম। কোষের সাইটোপ্লাজমে কোনটির পরিমাণ বেশি? পানির পরিমাণ। পানি থাকে অ্যাটলিস্ট 60 থেকে 90%। কত পার্সেন্ট থাকে? 60 থেকে 90% থাকে। এই জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইট বলা হয়। টমেটোর লাল রঞ্জকের নাম কি? আচ্ছা, ক্যারোটিন আছে কমলা কালার হয়। ক্যারোটিন কি কালার হয়? কমলা। অ্যান্থোসায়ানিন, এই নীল আছে, তার মানে এটা নীল কালার। কি কালার? নীল কালার। লাইকোপিন, লাইকোপিনের জন্য হচ্ছে এটার কালার আছে লাল। আর লুটেইন, লুটেইন এর কালার, এর কালারটা এক্সাক্ট আমার মনে পড়তেছে না, তবে এটা ক্যারোটিনয়েড জাতীয় পদার্থ। এটা কি জাতীয়? ক্যারোটিনয়েড জাতীয় পদার্থ। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর আবরণের মাঝখানে থাকে? কোএনজাইম থাকে। কি থাকে? কোএনজাইম থাকে। রাইবোজোমের গঠন, রাইবোজোমে প্রোটিন আর আরএনএ থাকে। একটু আগে আমরা পড়ে আসছি, প্রোটিন আর আরএনএ থাকে। ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল এর শতকরা পরিমাণ কত? 75 ভাগ। কত ভাগ থাকে? 75 ভাগ থাকে ক্লোরোফিলে। শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটা? অ্যামাইলোপ্লাস্ট। আমি ভাত খাই, ভাত কার্বোহাইড্রেট। শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয়। ইলায়ও, ইলা হচ্ছে চর্বি সঞ্চয় করে বা লিপিড সঞ্চয় করে। ইলা চর্বি বা লিপিড সঞ্চয় করে, চর্বি বা লিপিড সঞ্চয় করে। আর অ্যালিউরোপ্লাস্ট এর আর এক নাম আছে প্রোটিনোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্টের আর এক নাম কি? প্রোটিনোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্টের আর এক নাম কি? প্রোটিনোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্টের আর এক নাম আছে প্রোটিনোপ্লাস্ট। নিচের কোনটি ক্রিস্টি ধারণ করে? ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি ভাঁজ হয়ে যেটা তৈরি করে সেটাকে বলা হয় ক্রিস্টি। তাহলে উত্তর কি হবে? মাইটোকন্ড্রিয়া। কি হবে? মাইটোকন্ড্রিয়া হবে। 50s 30s, তাহলে এটা কি হবে? তোমার 70s হবে। কত হবে? 70s। আর 60s 40s হলে হতো 80s। 60s 40s হলেও কি হতো? 80s। কোন অঙ্গাণুটি জীবাণু ধ্বংসকারী এবং আন্তঃকোষীয় বিকাশকে সাহায্য করে? অবশ্যই লাইসোজোম হবে। কি হবে? লাইসোজোম হবে। হ্যাঁ। থাইলাকয়েড উদ্ভিদের কোন অংশে থাকে? থাইলাকয়েড থাকে প্লাস্টিডে থাকে। থাইলাকয়েড কোথায় থাকে? প্লাস্টিডে থাকে। এখানে কিছু জিনিস আমি একটু পড়াই যাই দেখি। এই একটা আমাদের প্লাস্টিড, এটা কি? প্লাস্টিড। এই প্লাস্টিডের এইটা কি? ঝিল্লি। বোঝা গেছে? এই ঝিল্লি, ঝিল্লি আসছে গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। পড়াইছিলাম। আর ভিতরে কি থাকে? এস্ট্রোমা বা ম্যাট্রিক্স থাকে। এস্ট্রোমা বা ম্যাট্রিক্স। এই এস্ট্রোমা বা ম্যাট্রিক্সে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় হয়। এই এস্ট্রোমা বা ম্যাট্রিক্সে কি হয়? এস্ট্রোমা বা ম্যাট্রিক্সে হয় সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়। কোন পর্যায়ে হয়? আলোক নিরপেক্ষ পর্যায়ে হয়। আর এইগুলো হচ্ছে আমাদের থাইলাকয়েড। থাইলাকয়েড থলে আকৃতির অংশ। এই থাইলাকয়েডে হয় সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। থাইলাকয়েড মেমব্রেনে কি হয়? সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। আমরা আজকে এই পর্যন্ত। আমাদের নিউক্লিয়াস থেকে বাকি অংশ ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আসব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এবং কারো কোনো চ্যাপ্টারের সমস্যা থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের, এবং ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।